আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর। বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে ইলিশ শিকার, আশানুরূপ দাম পাওয়ায় খুশি জেলেরা। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত সমগ্র বাংলাদেশে, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি আবু নোমান। খুলনার কয়রায় পুকুর থেকে বাবা মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বামিয়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহতরা হলেন ওই গ্রামের হাবিবুল্লাহর গাজী, তার স্ত্রী বিউটি বেগম এবং তার মেয়ে হাবিবা খাতুন টুনি। নিহত হাবিবুল্লাহ পেশায় দিনমজুর, তার মেয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ও স্ত্রী গৃহিণী। পুলিশ জানায় সকালে এলাকাবাসী পুকুরে ভাসমান মরদেহ দেখে খবর দেয়। মরদেহ পুকুর থেকে তোলার পর থানায় নেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাদের পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চলছে। বাবা এবং মেয়ে, তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে, কুপাইছে এরকম একটা কোপের চিহ্ন আছে। তো এবং যে মহিলা, তার গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। আমরা ভাবছি তাকে শ্বাসরোধে বা অন্য কোনোভাবে মারতে পারে। প্রাথমিকভাবে এটা আমাদের কাছে মনে হচ্ছে যে একটি হত্যাকাণ্ড। এ নিয়ে আরও জানাতে এবার খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এ হত্যাকাণ্ডের বিষয়ে স্বজনদের অভিযোগ কি? পুলিশ আর কিছু জানিয়েছে কিনা? এই হত্যাকাণ্ডের বিষয়ে আসলে স্বজনদের পক্ষ থেকে আমরা স্বজনদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে নিহত হাবিবুর রহমান তিনি আসলে একজন কাঠমিস্ত্রি ছিলেন এবং তিনি এখানে খুব সহজ সরলভাবেই তিনি বসবাস করতেন এবং তার সঙ্গে এখানে আসলে জমি জমা বা অন্যান্য কোনো ধরনের শত্রুতা আসলে তার পরিবারের পক্ষ থেকে কেউ কিন্তু এখন পর্যন্ত বলতে পারেননি। তবে এই নিহতের কারণ আসলে তারাও বলতে পারছেন না এবং তারা বলছেন যে অনেকটা শান্তিপ্রিয় মানুষ ছিলেন হাবিবুর রহমান। তিনি এবং তার একমাত্র কন্যা এবং তার স্ত্রীকে নিয়ে তিনি এখানে বসবাস করতেন। আজকে সকালে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আজকে সকালে আসলে এই পুকুরেই আসলে তাদের মরদেহ ভাসতে দেখে এখানকার বাসিন্দারা এবং তারপর তারা আসলে পুলিশকে জানায় এবং এই ঘটনাস্থল থেকে পরে পুলিশ এখান থেকে 3টি মরদেহ তারা উদ্ধার করেছেন এবং পরবর্তীতে সেই মরদেহগুলো এখন ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এই বাড়িতে মূলত হাবিবুর রহমান এবং তার স্ত্রী এবং কন্যা ছাড়া আর কেউই বসবাস করতেন না এবং পুলিশ ধারণা করছে যে গতকাল রাতে আসলে ঘটনাটি ঘটেছে এবং হাবিবুর রহমান এবং তার যে কন্যা, এই দুজনের শরীরে আসলে তারা ধারালো অস্ত্রের আঘাত পেয়েছেন এবং তবে তার স্ত্রীর শরীরে তারা তেমন কোনো আঘাত পাননি। তারা ধারণা করছেন যে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা এই বিষয়ে আসলে পুলিশের এখানকার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা ধারণা করছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং একাধিক ব্যক্তি আসলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে তারা এখন পর্যন্ত প্রাথমিকভাবে ধারণা করছেন। তারা বলছেন যে তদন্ত শেষে আসলে এই হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে এবং কারা আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের খুঁজতেও আসলে পুলিশের অভিযান চলছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু পিবিআই রয়েছে এবং র্যাবের সদস্যদেরকে আমরা আসতে দেখেছি যে প্রশাসনে তারা আসলে তদন্তের যে কার্যক্রম সেই কার্যক্রমটি তারা করছেন এবং সুরতহাল রিপোর্টও ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে স্থানীয় একজনকে তারা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। তবে তার পরিচয় পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি, কারণ তারা বলছেন যে যেহেতু এখনো তারা আসামিদেরকে এখনো চিহ্নিতকরণের কাজ চলছে, সেই কারণে তারা আসলে এর বেশি আসলে তথ্য আমাদেরকে দিতে রাজি হয়নি। তারা বলছেন যে তদন্ত শেষেই আসলে এই ঘটনার যে পূর্ণাঙ্গ কারণ এবং কি কারণে আসলে ঘটনাটি ঘটেছে সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন। মূলত এই আরেকটি বিষয় জানতে চাই, এই ঘটনায় যারা নিহত হয়েছেন সেটি একটি দিনমজুর পরিবার, সেখানে কারা আসলে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে? পুলিশ এ বিষয়ে কিছু ধারণা করতে পেরেছে কিনা? পুলিশ এখনো পর্যন্ত আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধারণা করতে পারেনি এবং নিহতের যে পরিবার, তার ভাইয়ের সঙ্গে আমরা কথা বলেছি এবং তার বোনের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও আসলে এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি যে কি কারণে আসলে তার ভাইকে হত্যা করা হতে পারে বা কি কারণে আসলে এই ধরনের আসলে ঘটনাটি ঘটতে পারে। তবে তারা প্রত্যেকেই আসলে এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন এবং যারা দোষী তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা। এবং নিহতের পরিবার থেকে বলা হয়েছে যে তাদের সম্পত্তিগতভাবে বা পারিবারিক তেমন ধরনের
ধরনের কোনো শত্রুতা তারা এখনো পর্যন্ত তাদের ছিল না এবং তারা প্রায় শান্তিপ্রিয়ভাবেই বসবাস করতেন। এবং নিহতরা 4 ভাই রয়েছেন, তার মধ্যে ইনি ছিলেন সেজো ভাই, এবং তিনি এবং তার ছোট ভাই তারা দুজন মূলত আসলে কাঠমিস্ত্রির কাজ করতেন এবং তারা এখানে সুখে শান্তিতে বসবাস করতেন। তাদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে জমি জমা সংক্রান্ত বা অন্যান্য কোনো ধরনেরই কোনো সমস্যার এই হাবিবুর রহমানের ছিল না এবং তিনি এলাকাতে শান্তিপ্রিয় মানুষ হিসেবেই আসলে এলাকার মানুষ এবং যারা স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছেন তারাও আমাদেরকে নিশ্চিত করেছে শান্তিপ্রিয়ভাবেই তিনি বসবাস করতেন। তবে এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে আসলে এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকেও কাউকে কোনো কিছু বলা হয়নি এবং পুলিশের পক্ষ থেকেও আসলে এখন পর্যন্ত কোনো কিছু বলা হয়নি। পুলিশ বলছে যে আমরা তদন্ত চলছে, তদন্ত শেষেই আসলে বিস্তারিত জানা যাবে। তবে নিহতের আরেকটি বিষয় জানতে চাইবো, যে পরিবারটি খুন হয়েছে তাদের সাথে কারোর সাথে পারিবারিক বিরোধ রয়েছে কিনা, স্বজনরা এ বিষয়ে কিছু সন্দেহ করছেন কিনা? হ্যাঁ, আমরা অবশ্য এই বিষয়ে স্বজনদের সঙ্গে কথা বলেছি যে কোনো ধরনের কোনো পারিবারিক বিরোধ রয়েছে কিনা বা স্থানীয়ভাবে কোনো সমস্যা রয়েছে কিনা। তো স্বজনরা অবশ্য এই বিষয়ে তেমন কোনো কথাই বলেননি। তবে নিহতের বড় ভাই এবং বোন আমাদেরকে জানিয়েছেন যে এখান থেকে আরো প্রায় 5-6 মাস আগে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় অবশ্য হাবিবুর রহমান আহত হয়েছিলেন। এর বাইরে আসলে তেমন ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা তারা বলতে পারেনি এবং তারা আসলে এখন পর্যন্ত কাউকে সন্দেহজনকভাবেও কারোর নাম বা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগও তারা আমাদের কাছে করেননি। তারাও অনেকটা হতবাক হয়েছেন যে এই ধরনের একটি হত্যাকাণ্ড বা এত বড় ধরনের একটি নৃশংস হত্যাকাণ্ড, মাত্র 13 বছরের একটি মেয়েকে হত্যা করা হয়েছে, পাশাপাশি তার বাবা এবং মা দুজনকেই হত্যা করা হয়েছে। এই বিষয়টি আসলে এখানকার মানুষ আসলে তারা মেনে নিতে পারছে না, যেমন পরিবারের লোক মেনে নিতে পারছে না, তেমনি স্থানীয় লোক মেনে নিতে পারছে না এবং তারা অবশ্য এই ঘটনাটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। গোপালগঞ্জের মকসুদপুরের ব্যবসায়ী দুলাল শেখ হত্যা মামলায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন। আসামিরা সবাই পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মকসুদপুর উপজেলার ভট্টাচার্য কান্দিপাড়া গ্রামের ফক্কর শেখ, মেহেদি হাসান শেখ, সুমন সাহা, কাউসার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের আলামিন মোল্লা। 2012 সালের 2 জন আসামিরা দুলাল শেখকে কুপিয়ে হত্যা করে মরদেহ কুমার নদে ফেলে দেয়। পরের দিন পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ওই দিনে 5 জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী সুলতানা বেগম। দীর্ঘ শুনানি শেষে আজ রায় দেয়া হয়। এদিকে ফরিদপুরে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে তার স্বামীর মৃত্যুদণ্ড এবং দেবরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দীর্ঘদিন পর আজ এই মামলার রায় হয়। আমরা ন্যায় বিচার পেয়েছি, রাষ্ট্রপক্ষে বাদী তার ন্যায্য বিচার পেয়েছে। এই মামলায় 5 জনকেই মৃত্যুদণ্ড দিয়েছে। নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিএনপির 4 কর্মী সহ আরও 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 24 ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শহীদুল ইসলাম। এ নিয়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দায়ের করা 26 মামলায় মোট গ্রেপ্তার হলো 201 জন। এদিকে আজ আরও 3 আসামি আলিয়াজগড় নুরুল ইসলাম সুমন ও নুরুল ইসলাম জীবনের 1 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে গতরাতে ডিজিটাল নিরাপত্তা নিয়ে গ্রেপ্তার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল ইনাম কমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে কমল হামলার ঘটনায় কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামায়াতের 15 নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। এদিকে রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়া হামলায় ও অগ্নিকাণ্ডের ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তার 69 জন। আমরা 8 জন আসামিকে নোয়াখালী জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে সিলেট থেকে বেগমগঞ্জে মন্দির ভাঙচুরের ঘটনার মামলায় আমরা সিলেটের হবিগঞ্জ থেকে 2 জন আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসি। উপরোক্ত এই 2 জন আসামি আমাদের কাছে স্বীকার করে যে তারা রাধামাধব মন্দির ভাঙচুরের সময় তারা নগদ প্রায় 1,35,000 টাকা নিয়ে তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে। দেশের শারদীয় উৎসবে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে তার পরিকল্পনা হয়েছে লন্ডন থেকে। সেখানে তারেক রহমানের পরিকল্পনায় বিএনপি মাসব্যাপী বৈঠক করে দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলা ঘটিয়েছে বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজশাহী সার্কিট হাউসে এসব কথা বলেন তিনি। এই ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতা নিয়ে যারা রাজনীতি করে তারাই সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে। তথ্যমন্ত্রী আরও বলেন, ক্লিন ফিড আইন দীর্ঘ 17 বছর পর বাস্তবায়ন শুরু হয়েছে। সারা দেশে 99% বাস্তবায়ন হয়েছে। কোথাও কোনো ব্যত্যয় ঘটলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচনের আগে বিটিভির রাজশাহী কেন্দ্র চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
বিএনপি দীর্ঘ প্রায় 1 মাস ধরে বৈঠক করেছে, প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা, আমাদের পবিত্র কোরআন শরীফকে পূজা মণ্ডপে রেখে আসা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে রোববার মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ শিকার। সকাল থেকে মাছের আড়তগুলোতে আসতে শুরু করে ইলিশ মাছ। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এবারের অভিযান সফল হয়েছে। লক্ষ্মীপুরের জেলেরা জানান, প্রথম দিনে জেলে যেসব মাছ ধরা পড়ছে বেশিরভাগই ডিম সহ মাছ। এদিকে বরিশালের বাজারে প্রচুর ইলিশ মিললেও বেশিরভাগই নিষেধাজ্ঞা চলাকালীন ধরা হয়েছে বলে ধারণা ক্রেতাদের। শরীয়তপুরে আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। তবে কৃষি কর্মকর্তা জানান, অভিযান সফল হওয়ায় এবার ইলিশ আহরণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। আমরা তো এতদিন গাঙের নামই নাই, আজকে নদীতে গেছিলাম, তো মোটামুটি পাইছি। খেয়া একটা মারছি, মারার পর মনে করেন যেন ডিম দু একটা আছে বা কেউ নাই। নদীতে ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য আসছে, মা ইলিশ ডিম ছাড়া হয়ে গেছে। এখনও 2-1 দিন ইলিশ মাছ নদীতে থাকবে, কিন্তু 80% ইলিশ মাছ ডিম ছেড়ে দিচ্ছে। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ফেরিতে কেমন মাছ ধরা পড়ছে, জেলেরা কি বলছেন? আসলে গতকাল মধ্যরাতে কিন্তু যে 22 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেটি শেষ হয়েছে। তো নিষেধাজ্ঞা শেষে কিন্তু লক্ষ্মীপুরের রামগতির যে আলেকজান্ডার থেকে চাঁদপুরের যে 60 নং এলাকা রয়েছে, এই 100 কিলোমিটার এলাকায় কিন্তু এখন শোষে বেড়াচ্ছেন জেলেরা। তারা ব্যস্ত সময় পার করছেন নদী এবং এই যে ঘাটগুলো রয়েছে ঘাটে। কিন্তু আমি এখন যে রয়েছে মজুদ চৌধুরী ঘাটে, সকাল থেকে আমরা এখানে দেখেছি যে সারিবদ্ধভাবে জেলেরা আসছেন নৌকা নিয়ে। তারা কিন্তু প্রচুর মাছ পাচ্ছেন এবং মাছ তারা ঘাটে বিক্রি করছেন। কিন্তু মাছের যে আকার এবং মাছের আকার কিন্তু অনেক বড়, কিন্তু প্রতিটি মাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম রয়েছে। জেলেদের দাবি, যদি সঠিক সময়ে যদি অভিযান না দেওয়ার কারণে কিন্তু মূলত যে মা ইলিশ সংরক্ষণের যে অভিযান সেটি কিন্তু বাস্তবায়ন না হওয়ার দাবি করেছেন তারা বলছেন, যদি অভিযান এখন থেকে শুরু করা হতো তাহলে হয়তো যে মাছের যে মৎস্য প্রজনন যে মা ইলিশ সংরক্ষণের যে অভিযান সেটি হয়তো সফল হতো, এমনটি দাবি করেছেন। এর বাইরে কিন্তু আমরা এখানকার জেলা প্রশাসক যে তারপরে মৎস্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই বছর অভিযান এখানে সফল হয়েছে। এই কারণে কিন্তু যে টাস্কফোর্স কমিটির মাধ্যমে নৌ পুলিশ এবং কোস্টগার্ড, স্থানীয় মৎস্য বিভাগ এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে টাস্কফোর্স গঠন করা হয়েছে সেটি তারা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করেছেন। এই অভিযান পরিচালনা করার কারণে কিন্তু মূলত এখানকার যে জেলেরা তারা নদীতে যান না, তারা আইন মেনে তারা ছিলেন। তাদের দাবি হলো, যেহেতু অভিযান সফল হয়েছে এবার মাছের উৎপাদনও বাড়বে এমনটি বলা হয়েছে, এবং এই এখন থেকে সামনে যে শীত মৌসুম রয়েছে এই মৌসুমে কিন্তু পর্যাপ্ত মাছ পাওয়ার আশা করেছেন এখানকার মৎস্য যে বিভাগ রয়েছেন তারা বলছেন গত বছর কিন্তু শীতে প্রচুর মাছ পাওয়া গেছে, এবারে তারা আশা করেছেন। তো আসলে এখানকার জেলেদের দাবি যে পরিমাণ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে 22 দিনে, এটি খুবই কম, তাদের কিন্তু হয়নি এবং পর্যাপ্ত পরিমাণ খাদ্য সরবরাহ সামনে বাড়ানোর দাবি করেছেন। এর বাইরেও কিন্তু প্রকৃত যারা জেলে রয়েছেন তারা অনেকেই খাদ্য সরবরাহ পান নাই, তারা অভিযোগ করেছেন আমাদের কাছে। কিন্তু এই লক্ষ্মীপুরে প্রায় 52,000 জেলে রয়েছে, এর মধ্যে নিবন্ধিত জেলে রয়েছেন প্রায় 42,000। তো যেহেতু আরও প্রায় 10,000-এর মতো জেলের নিবন্ধনের বাইরে তারা চাল না পাওয়ার অভিযোগ, সেটি স্বীকারও করেছেন মৎস্য বিভাগ। তো আসলে কিন্তু সকাল থেকে আমরা ঘাটে রয়েছি, যেমন আমি মজুদ চৌধুরী ঘাট, মতিরহাট এবং চর কালকিনি, নাসিরগঞ্জ, লুদুয়া ঘাট এবং চর আলেকজান্ডার, চেয়ারম্যান ঘাট, আমি এইসব ঘাটে খবর নিয়েছি। প্রতিটি ঘাটে কিন্তু মাছের যে সরবরাহ সেটি কিন্তু মোটামুটি আগের চেয়ে অনেক বেশি, এবং দামও কিন্তু যে হাতের মধ্যে রয়েছে, যেমন 1 কেজি ওজনে ইলিশের হালি এখানে। আমাদের সাথে থাকুন, এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল হক। নজরুল, এই নিষেধাজ্ঞা কতটা সফল হয়েছে, জেলে ও মৎস্য বিভাগ কি বলছে? ধন্যবাদ আপনাকে। আজকে আমি সারাদিনই ভোলার বিভিন্ন এলাকায় জেলেদের সঙ্গে ছিলাম। জেলেরা আমাকে জানিয়েছে প্রতি বছরই যখন নিষেধাজ্ঞা উঠে যায় তখন যারা প্রথম দিন মাছ ধরতে যান তারা প্রচুর পরিমাণে মাছ পেয়ে থাকেন। আজকেও জেলেরা আশা করেছিলেন যে তাদের জালে
ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে, কিন্তু সেই পরিমাণ ইলিশ ধরা পড়েনি। বরং তারা আমাদেরকে জানিয়েছেন নিষেধাজ্ঞার আগে যে পরিমাণ মাছ তারা পেয়েছেন এখন তার চেয়ে অনেক কম পেয়েছেন। আমাদের লক্ষ্মীপুরের সহকর্মী কিছুক্ষণ আগে যে বললেন যে এবার নিষেধাজ্ঞাটা সঠিক সময় দেওয়া হয়নি, ঠিক ভোলার জেলেরাও তাই বলেছেন। গত বছর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল 14 অক্টোবর, এবার দেওয়া হয়েছে 4 অক্টোবর। 10 দিন আগে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে মাছের ডিম ছাড়ার সাথে নিষেধাজ্ঞার সময়টা ম্যাচ করেনি, যে কারণে এখন নদীতে মাছ নেই। জেলেরা আরো জানিয়েছেন এই মুহূর্তে মাছের মৌসুম নয়, সামনে যে পূর্ণিমা আসবে তখন মাছ পাওয়া যাবে। এছাড়া মাছ ডিম ছাড়ার জন্য একটু উপরের দিকে ওঠে, উপরের দিকে যখন মাছগুলো উঠেছিল বিশেষ করে লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, বরিশাল এবং অন্যান্য জায়গায়, তখন সেখানে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেরা আইন অমান্য করে মাছগুলি ধরে ফেলার কারণে এখন সাগরে মাছ নামছে না, না নামার কারণে ভোলার জেলেরাও মাছ পাচ্ছে না। জেলেরা আমাদের কাছে আরো অভিযোগ করেছেন যে যখন নিষেধাজ্ঞা দেয়া হয় তখন জেলেদের সঙ্গে কোনো প্রকার আলাপ আলোচনা করা হয় না। যদি তাদের সঙ্গে আলাপ আলোচনা করে নিষেধাজ্ঞা দেয়া হতো তাহলে হয়তো সময় মতো নিষেধাজ্ঞা হতো, জেলেরাও নিষেধাজ্ঞা শেষে মাছ পেত। এ ব্যাপারে আমি জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে আলাপ করেছি, তিনি আমাকে বলেছেন যে জেলা ভেদে মাছের পরিমাণে কিছুটা তারতম্য হয়ে থাকে। এই মুহূর্তে তার মতে কক্সবাজারের মাছে বেশি করে ডিম ছেড়েছে, বলা হচ্ছে সেই পরিমাণ মাছের ডিম ছাড়েনি, যে কারণে এখনো নদীতে ডিমওয়ালা মাছ পাওয়া যাচ্ছে। তবে যখন নিষেধাজ্ঞা চালু করা হয় তখন ঢাকায় মৎস্য বিভাগের বিশেষজ্ঞ প্যানেল সিদ্ধান্ত নিয়ে সকলের সঙ্গে আলাপ করেই নিষেধাজ্ঞা দিয়ে থাকে। সে ব্যাপারে মৎস্য বিভাগের বক্তব্য হচ্ছে নিষেধাজ্ঞা দেয় তারা কোনো ভুল করেনি, তবে স্থানীয় জেলেরা বলেছে তাদের সঠিক সময় নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ। ইলিশ মাছ ধরা নিয়ে লক্ষ্মীপুর ও ভোলা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। 2 সপ্তাহ বন্ধের পর পরীক্ষামূলকভাবে আবারও চালু হলো শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল। পদ্মায় তীব্র স্রোত ও সেতুর নিরাপত্তার কারণে কয়েক দফা বন্ধ থাকে এই রুটে ফেরি চলাচল। সবশেষ গত 11 অক্টোবর বন্ধ করে দেওয়া হয় দক্ষিণবঙ্গের 21 জেলা যাতায়াতের অন্যতম এই ফেরিঘাট। তবে নদীতে স্রোতের তীব্রতা কিছুটা কমে আসায় সকালে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানিয়েছেন, সকাল 10টার দিকে 31টি হালকা যানবাহন নিয়ে ফেরি কুঞ্জলতা বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় ফেরিতে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ সেনাবাহিনী ও পদ্মা সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এখন যেহেতু পরীক্ষামূলকভাবে এটা চালু হচ্ছে, তো আমরা চাই যে এটা এখন চালু হোক, স্বাভাবিকভাবে হয়ে যাক, যাতে জনগণ দুর্ভোগে আর না পড়ে। তো আরিচি দেওয়া গেলে 2 থেকে নর্মালি 4-5 ঘন্টা ডিফারেন্স, তো এটা দেওয়া গেলে সবসময় সুবিধা। বয়স্ক বৃদ্ধ মানুষ নিয়ে যাতায়াত করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই রাস্তায় ফেরি চলাচল করলে আমাদের জন্য যাতায়াত ব্যবস্থাটা খুব সহজ হয়। বরিশাল মহানগরীর সুরভি পাম্প থেকে আমতলা পর্যন্ত 4 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করেও তা অনেকেই কাজে আসছে না। সড়কের 2টি লেন প্রকাশ্যে দখল করে আছে বাস, ট্রাক, 3 হুইলার। উচ্ছেদ চালানো হলেও আবার হচ্ছে পুনর্দখল। সড়কটির যানজট চলে আসছে বছরের পর বছর। সিটি কর্পোরেশন দায়ী করছে ট্রাফিক পুলিশকে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ট্রাফিক পুলিশ। 2015 সালে বরিশাল নগরীর কাশীপুরে সুরভি পাম্প থেকে আমতলা পর্যন্ত সড়কটি 4 লেনে উন্নীত করা হয়। যুক্ত হয় ডিভাইডার, ড্রেন, ফুটপাত সহ সৌন্দর্য বর্ধনের বিভিন্ন অনুষঙ্গ। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বর্ধিত 2 পাশের লেনে চলাচল করবে নগরীর ছোট যানবাহন, আর মূল লেনে চলবে দূরপাল্লার ভারী যানবাহন। অথচ পুরো 2 লেন দখল করে চলছে গাড়ি পার্কিং, বাজার, ব্যবসা বাণিজ্য। এই অবস্থায় ছোট বড় সব যানবাহন মূল মহাসড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। 4 লাইন হয়েছে ঠিকই, কিন্তু যানজট মুক্ত নয়, অথচ যানজট বেজেই আছে। সুযোগ স্টেশন থেকে রাখতেছে, সুযোগ না দিলে তো কেউ রাখতে না। হয়তো 2-1 দিন খালি করে দেয়, আবার সেই রকমের আবার 2-1 দিন বাদেই আবার সেই রকমের রাস্তা তাদের দখলে চলে যায়। আমরা 2 লাইন ব্যবহার করতে পারি, যার কারণেই এত যানজটের সৃষ্টি হয়। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, ট্রাফিক বিভাগ সঠিকভাবে দায়িত্ব পালন করলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। তবে দ্রুতই রাস্তা দখলমুক্ত করে নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করার আশ্বাস ট্রাফিক বিভাগের। 5 মাস আগে একটি ঝটিক অভিযান চালিয়েছিলাম এই 2 লেন এর অবৈধ দখল অপসারণের জন্য, এবং সেগুলো অপসারিত সে সময় হয়েও ছিল। মাসখানেক এই 2 লেন পরিষ্কারও ছিল, আবার ধীরে ধীরে আসছে। আমরা চেষ্টা করছি যে যাতে করে মূল রাস্তার উপর, সড়কের উপরে বাসগুলো না দাঁড়াতে পারে,
আমাদের রেগুলারই আমরা যে মালিক সমিতি এবং শ্রমিক সমিতি আছে তাদের সাথে কথা বলছি এবং আইনানুগ যে ব্যবস্থাগুলো আছে এগুলো আমরা গ্রহণ করছি। 29 কোটি টাকা ব্যয়ে 4 লেনের 4 কিলোমিটার এই রাস্তা নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উদ্বোধনের 4 বছর পার না হতেই ফাটল দেখা দিয়েছে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের কালুরঘাটমুখী র্যাম্পের 2টি পিলারে। র্যাম্পটিতে যান চলাচল বন্ধ করে দিলেও আতঙ্কিত নগরবাসী। সিটি কর্পোরেশন বলছে ডিজাইন ও নির্মাণ ত্রুটির কারণেই পিলারে ফাটল। নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, ভারী যানবাহন চলাচল করায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। 2013 সালে উদ্বোধন করা হয় বহদ্দারহাট ফ্লাইওভার, কিন্তু যান চলাচল কম থাকায় মূল নকশা পরিবর্তন করে 2017 সালে ফ্লাইওভারের সঙ্গে যুক্ত করা হয় র্যাম্প। তবে উদ্বোধনের 4 বছর না যেতেই সেই র্যাম্পে দেখা দিয়েছে ফাটল। এই অবস্থায় সোমবার রাতে র্যাম্পটিতে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ফলে সৃষ্টি হয়েছে যানজটের আর দুর্ঘটনার আশঙ্কায় নগরবাসী। এখানে যদি অনুন্নত মানের কাজ না হয়, কাজে যদি গাফিলতি না হয়, 4 বছরে একটা এত বড় ফ্লাইওভার ধসে যাওয়ার কথা না। ফ্লাইওভার উপর থেকে বন্ধ করে দেওয়ার জন্য এখানে জামজাট হইতেছে, আমাদের চলতে ফিরতে অনেক অসুবিধা হচ্ছে। র্যাম্পটি নির্মাণের দায়িত্ব পালন করা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত ভারী যানবাহন চলায় এমন ফাটল দেখা দিয়েছে। 2017 সালে যখন যান চলাচলের জন্য উপযোগী করা হয়েছে তখন ওইখানে ব্যারিয়ার ছিল। কর্পোরেশনকে হ্যান্ড ওভার করার সময় কিন্তু ব্যারিয়ার সময় হ্যান্ড ওভার করা হয়েছে। তো পরবর্তীতে আসলে এই ব্যারিয়ার ভেঙে কেন ভারী যানবাহন চলাচল করছে এটা তো আসলে আমাদের জ্ঞাতরা। এটা দেখে এই মুহূর্তে বলা যাবে না এটা কি ডিজাইন ফেলিওর না কনস্ট্রাকশন ফেলিওর। তবে এটা যে কোনো কারণেই হোক, এটা ওভারলোডের গাড়ি চলার কারণে এই ফেলিওরটা হয়েছে। ফ্লাইওভার ও র্যাম্প নির্মাণের পর 2019 সালের ডিসেম্বরে এগুলো তদারকির দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তাদের দাবি, নির্মাণ ত্রুটির কারণে র্যাম্পে ফাটল দেখা দিয়েছে। এখানে 2টা ফিলিয়ারে 2টা বড় বড় ফাটল, রাউন্ড করে ফাটল দেখা দিয়েছে। হ্যাঁ, কেন ফাটল দেখা দিয়েছে আমি সাধারণ জ্ঞানে যেটা বুঝি সেটা হচ্ছে নির্মাণ ত্রুটি আছে বলে হয়তো এটা হতে পারে। 2012 সালে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারটি নির্মাণের সময় গাড়ার ধসে নিহত হয়েছিল 17 জন। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় 6ষ্ঠ দফায় সাক্ষ্য গ্রহণ চলছে। দ্বিতীয় দিনে 15 জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়েছে। এর আগে সকালে সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 15 আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, 6ষ্ঠ দফার সাক্ষ্য গ্রহণ চলবে 27 অক্টোবর পর্যন্ত। গত 23 আগস্ট মামলার বাদী শারবিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য প্রদানের মাধ্যমে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। মামলার মোট সাক্ষী 83 জন। গত বছরের 31 জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। নোয়াখালীর জেনারেল হাসপাতালে 2 আনসার সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে হামলার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশা নিয়ে হাসপাতালে প্রবেশের চেষ্টা করে। সে সময় তাদের বাধা দেন আনসার সদস্য মিল্লাত হোসেন ও মনসুর। এর কিছুক্ষণ পরে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাদের রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনার পর থেকে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হসপিটালের গেটে আনসাররা ডিউটি করার সময় গাড়ি ঢুকতে না দেওয়াতে কিছু দুষ্কৃতকারী ওদেরকে স্ট্যাব ইনজুরি করছে। আর থানাতে আমরা জানাইছি, এসপি মহোদয়, ডিসি মহোদয় সবাইকে ইনভলভ করা হয়েছে। ওনারাও বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের জন্য যতটুকু যেখানে দরকার ওনারা করবেন। ফেনীর ছাগলনাইয়া নির্মাণাধীন 10তলা ভবনে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত সৌরভ ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় সৌরভ সেলফি তুলতে ফেনীর সিটি টাওয়ার নামক নির্মাণাধীন 10তলা ভবনের ছাদে ওঠে। এক পর্যায়ে অসাবধানতাবশত সেখান থেকে পা পিছলে 6 তলায় পড়ে গুরুতর আহত হয় সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় সে। সৌরভ ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নুরুল হকের ছেলে।
আমরা প্রাথমিকভাবে এই জিনিসটা খতিয়ে দেখছি যে এই দুর্ঘটনাটি এটি শুধু দুর্ঘটনা কিনা বা এই দুর্ঘটনার জন্য অন্য কোনো কিছুর সাথে জড়িত কিনা সেটা আমরা তদন্ত করলে পুরো ঘটনাটি আপনাদের জানাতে পারবো। পাবনার ঈশ্বরদীর রূপপুর এখন বদলে যাওয়া এক জনপদ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরুর পর গত কয়েক বছরে নানা অবকাঠামো গড়ে ওঠা আর বিদেশি কর্মীদের অবস্থানে রূপপুর এখন মিনি রাশিয়ায় পরিণত হয়েছে। ভাবের আদান প্রদান আর সংস্কৃতি বিনিময়ে ভাষা শিখেছে একে অপরের। 2013 সালে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা রোসাটমের সহযোগিতায় চলছে কাজ। প্রকল্পে 5,000-এর বেশি রুশ বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কর্মকর্তা কাজ করছেন। তাদের কারণে বদলে গেছে ঈশ্বরদী, রূপপুর সহ আশপাশের হাটবাজার, দোকানপাট ও রেস্তোরাঁগুলোর পরিবেশ। রূপপুর প্রকল্পের আশপাশের এলাকায় এখন বাংলার পাশাপাশি শোনা যায় রুশ ভাষাও। রুশদের অনেকে টুকটাক কথা বলতে পারেন বাংলায়। স্থানীয়রাও কিছুটা রপ্ত করেছেন রুশ ভাষা। যতটুকু ব্যবসায়ীরা পারতেছে যে তাদের ভাষা অনুসারে এই নামগুলা অনুকরণ করতেছে। যে কোনো জিনিস ওরা খুব ভালোভাবে সুন্দরভাবে দেখে শুনে নিতে পারতেছে, বাস ওদের সাথে আমাদের একটা অন্যরকম রিলেশন হয়ে গেছে। প্রথম যে সমস্যাগুলো ছিল রাশিয়ানদের সাথে কথা বলতে চলতে, এখন রাশিয়ানরা আমাদের কথা বুঝে। সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি স্থানীয়দের আতিথেয়তায় মুগ্ধ রূপপুর প্রকল্পে কর্মরত রুশরা। ভালো আছি। ভালো। Very good. Very good. Отлично. Всем добро пожаловать в Бангладеш. উনি বলতেছে এখানের জায়গাটা খুবই পছন্দ করছে, এখানের খাবার দাবার খুবই ভালো, আমাদের লোকগুলা খুবই অতিথিপরায়ণ। রূপপুরে তৈরি হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্প ঘিরে কর্মসংস্থান হয়েছে বহু মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। অনিয়ন্ত্রিত গতির কারণে এসব দুর্ঘটনা বলে ধারণা পুলিশের। পুলিশ জানায় ভোরে ঢাকা সিলেট মহাসড়কের শাহাজিবাজার এলাকায় ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 ট্রাকের চালকই মারা যান। এদিকে ঝিনাইদহের নসিবন উল্টে চালক নিহত হয়েছেন। সকালে হরিণাকুণ্ড উপজেলার চারাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রায় জোয়ারের পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। এর উপর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার মাঝে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। বছরের পর বছর এ সমস্যা নিত্যসঙ্গী রোগী ও হাসপাতালে কর্মকর্তাদের। হাসপাতালটির পরিচালনা পরিষদ নির্বাচনে এবার সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। 1979 সালে ছোট্ট পরিসরে যাত্রা শুরু আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের। এরপর বিভিন্ন জনের সহায়তায় এটি এখন 850 শয্যার পূর্ণাঙ্গ বেসরকারি জেনারেল হাসপাতাল। চালু আছে একটি মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এর কার্যক্রম। হাসপাতালের প্রধান সমস্যা জলাবদ্ধতা। বৃষ্টি আর জোয়ার হলেই তলিয়ে যায় কোমর পানিতে। এতে সেবা কার্যক্রম ব্যাহতের পাশাপাশি দুর্ভোগ বাড়ে রোগী ও স্বজনদের। এই হাসপাতালে রোগী নিয়ে আসেন, তারা অসম্ভব ভোগান্তিতে পড়েন এই বর্ষাকালে এবং জোয়ারের সময়। আশা করি এই জলাবদ্ধতা নিরসন করবেন, আপনারা যে জয় হয়ে থাকেন। এই মহাসংকট মাথায় নিয়ে আগামী 30 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে হাসপাতালটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন। একটা গতিশীল নেতৃত্ব আসুক, সাহসী নেতৃত্ব আসুক, যে ওনাদের সুদূর প্রসারী কর্মপরিকল্পনা। এবার নির্বাচনে 24টি পদের বিপরীতে 2টি আলাদা প্যানেল ও স্বতন্ত্র হিসেবে অংশ নিচ্ছে 51 জন প্রার্থী। হাসপাতালটিকে বিশ্বমানের করে গড়ে তোলার স্বপ্নই দেখাচ্ছে সবাই। জলবদ্ধতার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের এখানে পুরনো বিল্ডিংয়ের নিচের তলার যে কার্যক্রমগুলো, আউটডোরগুলো আমরা টোটালি শিফট করে ফেলেছি। সরকার যে পদক্ষেপ নিয়েছেন, আর্মিকে দিয়েছেন, আশা করি সুইচ গেট হলে পানিটা বন্ধ হয়ে যাবে। করোনাকালীন আমরা আমাদের এই প্যানেলের লোকজন প্রচুর কষ্ট স্বীকার করে চট্টগ্রামবাসী প্রায় 10,000 মানুষের অধিক মানুষকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে বাড়িতে পাঠিয়েছেন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন অন্তত 10,000 আজীবন সদস্য, যাদের মধ্যে আছেন খ্যাতিমান চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক সহ নানা পেশাজীবীরা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়কের পাশে সন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। রোববার গভীর রাতে প্রসব যন্ত্রণা ছটফট করার সময় ওই নারীর পাশে দাঁড়ায় কয়েকজন এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জন্ম হয় শিশুটির। নবজাতক সুস্থ থাকলেও মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করিমগঞ্জের রৌহা এলাকার কিশোরগঞ্জ করিমগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে জন্ম হয় ফুটফুটে এই শিশুটির। তার মা মানসিক ভারসাম্যহীন। রোববার রাত 1:45টায় সড়কের পাশে মায়ের প্রসব ব্যথা শুরু হলে 999-এ জানায় পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগে অবশ্য সন্তান জন্ম দেন ওই নারী। আমরা তার পরিচয় জানি না, এখন পর্যন্ত জানি না, কিন্তু বাচ্চা হবে এটা আমরা জানতাম। হঠাৎ করে তার ব্যথা উঠছে, পুরুষ বাচ্চা হয়েছে, তখন পুলিশ তারা উদ্ধার করে নিয়ে গেছে। 2:45টার দিকে 999 একটা ফোন আসে, সাথে সাথে সেখানে ফোর্স পাঠাই অফিসার সহ। পরে সেখানে গিয়ে দেখে যে বাচ্চা অলরেডি অর্ধেক প্রসব করেছে। আমিও পিছিয়ে পিছিয়ে গেছি, পরে দেখি বাচ্চা প্রসব করা হয়ে গেছে। পরে নবজাতক ও মাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে মায়ের চিকিৎসা চলছে। নবজাতক ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমরা পানিশূন্যতা আর রক্তক্ষরণ বন্ধ হওয়ার জন্য কিছু প্রাথমিক চিকিৎসা দিয়েছি বাচ্চার মাকে। আর বাচ্চাকে পরীক্ষা করে দেখার পর বাচ্চা স্বাভাবিক ছিল। বাচ্চার ওজন, বাচ্চার স্কিনের কালার, কন্ডিশন, রিফ্লেক্স সবকিছু ভালো ছিল। শিশুটির দেখভাল করছেন করিমগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি তার এক আত্মীয়ের জন্য শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। পুরো বিষয়টি তদারকি করছে উপজেলা প্রশাসন। আমার ননদের বাচ্চা কাচ্চা নাই, যদি সম্ভব হয় প্রশাসনের মাধ্যমে ওনাকে দিব আমি। যেহেতু সে মানসিক প্রতিবন্ধী, তার পক্ষে তো আসলে লালন পালন করা সম্ভব না। এলাকাবাসী এটা উপজেলা প্রশাসনকে জানালে এটা যে থানার যে তদন্ত কর্মকর্তা ওনার তত্ত্বাবধানে বাচ্চাটিকে দেওয়া হয়। চিকিৎসা শেষে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে মা ও নবজাতকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সমাজ সেবা অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বর্ষার বিদায়ের সাথে সাথে ভোরের শিশির জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। দিনে গরম পড়লেও সূর্যডুবির পরপরই শুরু হয় শীতের আমেজ। গরম কাপড়ে শীত নিবারণের প্রস্তুতি নিচ্ছেন অনেকে। বৃষ্টি কম হয় এবার শীতের তীব্রতা বাড়তে পারে বলছেন আবহাওয়াবিদরা। কুয়াশার চাদর সরিয়ে পূবের আকাশে উঁকি দিচ্ছে সূর্য। সকালের আকাশে ছড়াচ্ছে মিষ্টি রোদের বারতা। রংপুরের পথঘাট ও ফসলের মাঠ জুড়ে ভোরের শিশির জানান দিচ্ছে শীতের পরিবেশ। ভোরে কুয়াশাচ্ছন্ন থাকলেও সূর্য উঠলে অনুভূত হচ্ছে গরম। এতে কিছুটা অস্বস্তি থাকলেও শীতের আগমনে খুশি সাধারণ মানুষ। উত্তরাঞ্চলে ঠান্ডা মোটামুটি নেমে গেছে। রাত্রির দিক 12টার পর থেকে ঠান্ডা লাগে, ঠিক আছে। এখন পর্যন্ত ঠান্ডা, এখন তো কুয়াশা পড়তেছে, শীত পড়তেছে। সুন্দর মজা লাগে সকালবেলা একটু হাঁটলেই। বৃষ্টি কম হয় এবার শীত জেঁকে বসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এবং শীতের সাথে সাথে কিন্তু কুয়াশাটা আমাদের এই রিজনটাতে খুব বেশি ইফেক্ট করে, যেটা অলরেডি আমাদের পঞ্চগড় তেঁতুল এই রিজনটাতে খুব বেশি পরিলক্ষিত হচ্ছে। এবং সন্ধ্যার পর থেকে শুরু করে মোটামুটি ভোর পর্যন্ত এই সময়টাতে কিন্তু খুব বেশি এই কুয়াশাটা পরিলক্ষিত হচ্ছে। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দিনাজপুরের মাঠঘাট বিল। ভারী শিশিরপাত জানান দিচ্ছে এ জনপদে তীব্র আগমনী বার্তা। বৃষ্টি হওয়ার কারণে শীতটা অনেকটা বাড়ছে, যার কারণে ঠান্ডা লাগতেছে। আমার ঠান্ডা লাগছে মোটামুটি আজ করে শীত পরে সকাল করে পরে। উত্তরের জেলা পঞ্চগড়েও শীতের আমেজ স্পষ্ট। ঠান্ডা নিবারণে তাই সকাল সন্ধ্যা গরম কাপড় পরে বের হচ্ছেন শ্রমজীবীরা। শীতের আগমনীতে আগাম প্রস্তুতি নিচ্ছেন কুড়িগ্রামের মানুষ। আবহাওয়ার এই পরিবর্তনে অনেক জেলাতেই বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আবনমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমগ্র বাংলাদেশ শেষ করছি, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরেকবার। খুলনার কয়রায় পুকুর থেকে বাবা মা ও মেয়ের মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের, একজন আটক। গোপালগঞ্জে ব্যবসায়ী দুলাল শেখ হত্যা মামলায় 5 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত, দণ্ডপ্রাপ্ত সবাই পলাতক। নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় 4 বিএনপি কর্মী সহ আরও 8 জন গ্রেপ্তার, 3 আসামির 1 দিন করে রিমান্ড মঞ্জুর। বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে ইলিশ শিকার, আশানুরূপ দাম পাওয়ায় খুশি জেলেরা। এ ছিল আজকের সমগ্র বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।